এক আদিবাসী মায়ের প্রত্যাবর্তন। 24 বছর নিখোঁজ থাকার পর বিধায়কের হাত ধরে ঘরে ফিরে এলেন রূপালী হেমব্রম। ঘরে ফিরলেন লাভপুরের আদিবাসী মা। এও যেন প্রত্যাবর্তন, এক মায়ের প্রত্যাবর্তন। 24 বছর নিখোঁজ থাকার পর লাভপুরের আদিবাসী মহিলা রূপালী হেমব্রমের ঘরে ফেরার কাহিনী গল্প বা উপন্যাসের থেকে কোনো অংশেই কম নয়। তবে রূপালীর ঘরে ফেরার পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তি ও মহৎ মনের কিছু মানুষের সহযোগিতা ও সহমর্মিতা। আর সেই দিক দিয়ে এই নাটকীয় ঘটনাবলীর অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে উঠে এলেন লাভপুরের বিধায়ক তথা নানুরের ভূমিপুত্র অভিজিৎ সিনহা। নিখোঁজ আদিবাসী মহিলার পুত্র, আদিবাসী সমাজের এক নেতার সঙ্গে লাভপুরের বিধায়ক নিজে গিয়ে ভিন রাজ্য থেকে নিজ দায়িত্বে সমস্ত জটিলতা কাটিয়ে এক আদিবাসী মাকে কার্যত হাত ধরে নিয়ে এলেন তার স্বামী সন্তানদের কাছে। আর এই কাজ অবশ্যই প্রশংসনীয়। প্রকৃতপক্ষে রূপালী হেমব্রমের নিখোঁজ হওয়ার কাহিনীটা অতি সাধারণ। এক্ষেত্রে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর কোনোভাবে তিনি চলে গিয়েছিলেন ভিন রাজ্যে। তবে তার সৌভাগ্য শেষমেশ ঠাঁই হয়েছিল রাজস্থানের ভরতপুর জেলার একটি আশ্রমে। আর তারপরের কাহিনীটা এই কদিনে অনেকেই জেনে গেছেন। এক্ষেত্রেও সৌভাগ্যবশত স্মৃতিশক্তি কিছুটা ফিরে পেয়ে নিজের গ্রাম, স্বামী, পরিজনের নাম বলতেই আশ্রম কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যোগাযোগ করেন এক হোটেলে এবং আশ্রম কর্তৃপক্ষ হোটেল মালিক সুবীর মণ্ডলকে জানান রূপালী হেমব্রমের কথা। এরপর ছবি আদান প্রদান, পরিবারের সঙ্গে যোগাযোগ থেকে ভিডিও কলে কথা, সবটাই হয় সুবীরবাবুর সহযোগিতায়। এরপরই রূপালীর পরিবার ও স্থানীয়রা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই কার্যত সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শনিবার রাজস্থান থেকে আদিবাসী মাকে সঙ্গে নিয়ে লাভপুরে ফিরলেন বিধায়ক সহ অন্যান্যরা। রীতিমতো আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় রূপালী হেমব্রমকে। রূপালী এদিন তার বাসায় ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবার পরিজনরা। তারা রূপালীকে মিষ্টিমুখ করিয়ে বাড়িতে প্রবেশ করেন। আবেগানন্দ মেশানো সেই দৃশ্যের সাক্ষী হতে হাজির হয়েছিলেন বোলপুরের সাংসদ অসিত কুমার মাল সহ লাভপুরের অসংখ্য সাধারণ মানুষ। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ঐতিহাসিক একটা ব্যাপার, মানে একজন বিধায়ক বিধায়ক এ ধরনের কর্মকাণ্ড নিদর্শন বিগত ইতিহাসে নেই, যেটা আপনি করলেন। কি অভিজ্ঞতা, আপনার কি বলবেন? দেখো, প্রথম যখন খবরটা পাই তখন আমি এটা বুঝি যে এই আদিবাসী মানুষরা হয়তো সারা পশ্চিমবঙ্গটাই স্বাভাবিকভাবে ভালো করে চেনে না। তাই তাদের পক্ষে প্রায় 2000 কিলোমিটার দূরে, মানে এখান থেকে ধরুন 1500 কিলোমিটার দিল্লি, সেখান থেকেও 500-600 কিলোমিটার হচ্ছে রাজস্থান ভরতপুর, মানে 2000, মানে মানে সেইখানে গিয়ে যেখানে হিন্দি এবং ইংরেজি ছাড়া কোনো অন্য ভাষা সেখানে চলবে না, এরা আদিবাসী ভাষা জানে, সামান্য সামান্য বাংলা জানে, তাই সেখানে গিয়ে তারা কি করবে? এবং দ্বিতীয় যেটা আমার মনের মধ্যে প্রশ্ন ওঠে যে 24 বছর ধরে যে মানুষটা আজকে নিখোঁজ, তার কোনো আই কার্ড নেই। 24 বছর আগে কোনো আধার কার্ডের প্রচলন ছিল না, সকলে ভোটার কার্ডও ছিল না। তাহলে সেই পর্যায়ে ওখান থেকে যখন বারবার যোগাযোগ করে, খালি বলছিল যে আইডেন্টি প্রুফ লেকে আইয়ে, আইডেন্টি প্রুফ লেকে আইয়ে। তাহলে সেখানে যদি লিগাল কমপ্লিকেশন হয়ে যায়, অর্থাৎ কাগজপত্রের গন্ডগোল, তাহলে এরা গিয়ে ফিরে আসবে। তখন আমি নিজে নিজে সিদ্ধান্ত নিই যে আমি তো একজন বিধায়ক, আমি আমার বিধায়কের ব্যাজ, স্ট্যাম্প এবং বিধায়কের যে আইডেন্টিটি কার্ড, এইটা নিয়ে আমি রওনা হবো। যদি সেখানে কোনো লিগাল কমপ্লিকেশন হয়, আমি আমার প্যাডে লিখে দেবো যে আমি একে চিনি, জানি, আমার বিধানসভার অন্তর্গত এই জায়গায় এরা থাকে এবং আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি, আমি তাতে সিগনেচার করবো এবং আমাকে সেটাই করতে হয়েছে। সেই কারণেই আমি গেছি এবং অবশ্যই একটা আবেগ তো কাজ করেছে যে সেখানে যাব এবং ওনার 2টি পুত্র এবং 3 কন্যা, 5টি ছেলে মেয়ে 24 বছর পর তাদের হারানো মাকে ফিরে পাবে। যারা ধরেই নিয়েছিল যে মা আর বেঁচে নেই, তার জন্যে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাদ্ধ, শান্তি, ক্রিয়াকর্ম সব করে ফেলেছিল। তাহলে যদি এইরকম একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারি, এটা একটা সমাজ সেবা। এর মধ্যে কোনো রাজনীতি নেই, এর মধ্যে কোনো প্রচার নেই। যার জন্য আমি আপনারা বুঝতে পারছেন যে বারে বারে আমি আবেগের মধ্যে, সকলেই আবেগের মধ্যে আছি। এবং অবশ্যই আমার ব্লক নেতৃত্ব, মান্নান সাহেব, তরুণবাবু, শোভনবাবু, কবিরবাবু এবং আমার সাংসদ, যেহেতু এখন পার্লামেন্ট চলছে না, উনি সেই সময় দিল্লিতে ছিলেন না, তবু উনি ফোনে যখন খবরটা পেয়ে আমাকে বলেছেন যে দরকার তুমি আমাকে বলো, আমিও পৌঁছে যাব। এবং আজকে যখন এই খবরটা উনি পান, উনি কালকে আমাকে ফোন করে বলেছেন যে আমার যত কাজ থাকুক আমি কিন্তু এই প্রোগ্রামে যেতে চাই, এবং উনিও চলে এসেছেন। তাই আমার সকল এখানকার ব্লক নেতৃত্ব এবং বীরভূম জেলা আদিবাসী সেল, যার সভাপতি আমাদের বুদ্ধদেব হাঁসদা এবং বিশ্ববিজয় মাড্ডি কর্মাধ্যক্ষ এবং কমিন্টার, আমার এখানকার আদিবাসী সেল
এবং আমার এখানকার সকল অঞ্চল সভাপতিরা এবং প্রশাসনের তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই ব্লক প্রশাসন, আমাদের রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আপদে বিপদে পড়া মানুষের পাশে থাকো, তো আমি তার একজন সৈনিক হিসেবে শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দাদা, আপনি জনপ্রতিনিধির পাশাপাশি আপনি একজন মানুষ, এই যে একটা মানুষের পাশে দাঁড়ালেন, আপনি নিজেও কেমন লাগছে আপনার অনুভূতিটা? অত্যন্ত আনন্দ হচ্ছে। কালকে যখন ওনাকে ফিরে পাই আমরা, তারপরে যে এত আনন্দ হয়েছে যখন তার ছেলে যায়। এবং আপনারা জানেন যে আদিবাসী সমাজে একটা উল্কি আঁকা থাকে, ওইটা ওরা দেখে, ওই উল্কিটা দেখেই বললো আমার মা, আমি মাকে পেয়ে গেলাম। এই যে একটা আনন্দ, এই যে একটা ওদের মা এবং তার পুত্রের মধ্যে যে মিলন, দুজনের চোখের মধ্যে জল পড়ছে, আমরাও নিজেদের চোখের জল আটকাতে পারিনি। আমরাও তখন চোখের জল এসেছিল আবেগে। এবং তারপরে গোটা রাস্তা জুড়ে একই গাড়িতে আমরা এলাম, এই সুদূর রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত পুরো 6-7 ঘন্টা অল্প অল্প করে উনি কথা বলছেন। খুব ভালো লাগছে, মা এবং ছেলের কথা হচ্ছে, আমাদের সাথে কথা হচ্ছে। তো মানে জীবনে এত ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। স্যার, একটা অন্য প্রশ্নে আমরা যাচ্ছি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, অনুব্রত মণ্ডল তৃণমূল নেতা, WBSR দিয়ে ভালো আনন্দ লাগছে। কতটা উৎসাহিত, মানে অনেকদিন পর বাড়ি এলেন, বাড়ির পরিস্থিতি কেমন দেখলেন? আমার মা নিজের সময় আজ 25 বছর পর মাকে ফিরে পেলাম। খুবই আনন্দ আনন্দ লেগেছে। পাশে ছিলেন অভিজিৎ সিনহা, তার আশীর্বাদেই, সকলের আশীর্বাদে, সবারই আশীর্বাদে এই আমার মাকে ফিরে পেয়েছি। ওখানে রাজস্থানে গিয়ে যখন প্রথম আমরা সামনাসামনি মুখোমুখি হলেন, হ্যাঁ, তখন কি মনে হলো? খুবই আনন্দ পেলাম, কিন্তু আমাকে প্রথমে চিনতে পারে নাই। এবারে আমি হাত হাত ধরে আমি নামগুলো সব প্রকাশ করছি, বাড়ির ঠিকানা সব। বলছিলেন হ্যাঁ, এখন কি অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে আগের থেকে, যখন হারিয়ে গেছি তখনকার থেকে? এখন স্মৃতি মনে হয় ফিরে আসবে, কিন্তু চাপ দিলে হবে না। হ্যাঁ, ষষ্ঠী আমরা নির্বাচন, অনুব্রত মণ্ডল তৃণমূল নেতা, WBSR দিয়ে চেয়ারম্যান, তার যেটা মেন পদ জেলা সভাপতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের, তাকে সেই পদ থেকে সরিয়ে দিল। সেই পদ আর রাখলোই না শীর্ষ নেতৃত্ব। আপনি কোর কমিটির দেখলাম প্রথমেই আপনার নাম রয়েছে 9 সদস্যের মধ্যে, আপনি এটাকে নিয়ে কি বলবেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যে বিষয়টা বলছেন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য থেকে এটা পাবলিশ হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের 35টি সাংগঠনিক জেলা, সারা রাজ্যে 35টি সাংগঠনিক জেলার বিষয়ে সেখানে ডিটেলস দেওয়া আছে, সেখানে বীরভূমের ক্ষেত্রেও দেওয়া আছে। ফলে আপনি যখন সেই লিস্টটা দেখবেন, উপরে দেখবেন আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ইন্সপিরেশন অফ চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এই লিস্টটা বেরোলো। তাহলে যেখানে দিদির নির্দেশ, দিদির সিদ্ধান্তের ওপর 35টা জেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি একজন সাধারণ সৈনিক হিসেবে সেই বিষয়ে কোনো কমেন্ট করা ঠিক হবে না। যেটাই হয়েছে একবারে সর্বোচ্চ স্তর থেকে হয়েছে, এটা শুধু বীরভূম জেলার ক্ষেত্র নয়, 35টা জেলার ক্ষেত্রে হয়েছে। এবং রাজ্য কমিটিও বলে দেওয়া হয়েছে কারা কারা ভাইস প্রেসিডেন্ট, কারা কারা জেনারেল সেক্রেটারি, কারা কারা জেলা সেক্রেটারি, কারা কারা সেক্রেটারি। তাহলে আমি একজন সামান্য তৃণমূলের কর্মী, একজন সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা চলি। ফলে রাজ্যের যে সিদ্ধান্ত, এআইসিসির যে নোটিফিকেশন, সেই বিষয়ে কোনো মন্তব্য করবো না। তারা জেলা তৃণমূল কমিটি বীরভূম জেলা চালাবে সাংগঠনিক দিক থেকে, কিন্তু আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল তিনি ঘোষণা করলেন যে 26-এর আগে 25, 26, 27 3 মহকুমায় মেগা মিছিল হবে 1.5 লাখ লোক নিয়ে। তাহলে সেই সমস্ত কর্মসূচিগুলো কি হবে? আমি আপনাদেরকে একটা কথা বলি, পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না। গতকাল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশিত যে তালিকা প্রকাশ করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি 35টা জেলার ক্ষেত্রে, আমরা যারা তৃণমূলের সৈনিক, যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে 35টা জেলাতেই আমরা সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই দায়িত্ব আমরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে পালন করব। এটাই আজকের কথা হওয়া উচিত। পুরনো কথা আমরা বলতে চাই না। ভবিষ্যতে একসাথে কোর কমিটি সকলে মিলে যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে যেভাবে আমরা লোকসভা ভোট পরিচালনা করেছি,
যেভাবে আমরা গত পঞ্চায়েত ভোট পরিচালনা করেছি, যেভাবে আমরা জেলায় বিভিন্ন বড় বড় সভা করেছি, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তার নির্দেশকে মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে আমরা এগিয়ে চলি এবং কোর কমিটির নেতৃত্বে আগামী 2026 সালে আমরা 11-র মধ্যে 11 শূন্য করতে চাই। জয় হিন্দ। কোর কমিটি তো